ভারতবর্ষের শস্য শ্যামলায় পরিপূর্ণ পশ্চিমবঙ্গ রাজ্যের ১৩টি শক্তিপীঠের মধ্যে অন্যতম কঙ্কালীতলা শক্তিপীঠ। পুরাণে উল্লেখিত এই শক্তিপীঠ কঙ্কালীতলা বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় অবস্থিত। পৌরাণিক বিবরণ অনুসারে আজকের বীরভূমের নাম আগে বজ্রভূমি ছিল। এই রাঢ় অঞ্চল কোনো এক সময় মৌর্য সাম্রাজ্যের অধীনে হওয়ার পর পরবর্তীকালে গুপ্ত সাম্রাজ্য, শশাঙ্ক ও হর্ষবর্ধনের সাম্রাজ্যের অধীনে ছিল। এরপরে পাল রাজাদের এবং তারপর সেন রাজাদের অধীনে এই অঞ্চল ছিল। চীনা পরিব্রাজক হিউয়েনসাংয়ের বিবরণীতে এই অঞ্চলের উল্লেখ পাওয়া যায়। বহু প্রাচীনকাল থেকে এই বীরভূমের জঙ্গলময় পরিবেশ হল হিন্দু এবং তান্ত্রিক ক্রিয়াকলাপের পীঠভূমি। আজ আমার তীর্থযাত্রার লক্ষ্য ছিল সেই রাঙামাটির দেশ বীরভূমের কঙ্কালীতলা। তাহলে যাত্রা শুরু করা যাক শিয়ালদহ স্টেশন থেকে। আমি শিয়ালদহ স্টেশন থেকে সকাল 7:20 মা তারা এক্সপ্রেস ধরেছিলাম। লক্ষ্য ছিল প্রায় 165 কিলোমিটার দূরে বোলপুর পৌঁছনো। আমি ট্রেনের জানলার পাশে বসে বর্ষার গ্রাম বাংলার দিগন্ত বিস্তৃত চাষাবাদের পরিবেশ দেখতে দেখতে এগিয়ে চললাম। আপনাদেরকে জানিয়ে রাখি, হাওড়া বা শিয়ালদহ থেকে অনেক ট্রেন আছে বোলপুরে আসার মতন। আপনারা আপনাদের সুবিধা মতন সময় ট্রেন ধরে নিতে পারবেন। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 10:40। আমি এখন রয়েছি বোলপুর স্টেশনে। এই বোলপুর স্টেশনে এসে ট্রেন আমাকে নামালো ঠিক 10:40 নাগাদ। এবারে এখান থেকে যাব কঙ্কালীতলা। তাহলে চলুন বেরোনো যাক। স্টেশন থেকে বেরোনোর পথ ধরলাম। স্টেশনের বাইরের চত্বরটা বেশ বড়। এই বোলপুরে আছে কিন্তু আরেক শিক্ষা তীর্থ, সেটা হচ্ছে রবি তীর্থ। এখানেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিরাট বড় এক কর্মযজ্ঞের জায়গা রয়েছে। এখান থেকে কিছুটা দূরেই হচ্ছে শান্তিনিকেতন। আজকে অবশ্য আমি শান্তিনিকেতন যাব না। তাহলে চলুন এখান থেকে একটা টোটো ধরি। টোটো ধরে সোজা যাব হচ্ছে কঙ্কালীতলা। স্টেশন চত্বরেই প্রচুর টোটো রয়েছে। এই টোটো করেই চলে যাব কঙ্কালীতলা মায়ের মন্দির। কঙ্কালী মায়ের মন্দির 300 টাকা। 300 টাকা, ঠিক আছে। আপ ডাউন না, ওয়ান সাইড বলো। 200 টাকা। 200 টাকাও বেশি বলছো অনেক। ঠিক আছে চলো। এরা একটু প্রথমে বেশিই চায়। আমি দরদাম করে 100 টাকার বিনিময়ে কঙ্কালীতলা মন্দির পর্যন্ত যাব বলে একটা টোটোয় উঠে পড়লাম। আপনাদেরকে জানিয়ে রাখি, পুরো টোটোটা রিজার্ভ করলে 4 থেকে 5 জন যেতে পারবেন। ভাড়া ওই 100 টাকার মতনই পড়ে। তবে হ্যাঁ, শীতের সময় সিজন টাইমে এটা কিন্তু একটু বেড়ে যাবে। এবারে টোটো বোলপুর বাজারের মধ্যে দিয়ে এগিয়ে চলল। কিছুটা এগোতেই আশপাশের পরিবেশটা বদলে যেতে শুরু করলো। শুরু হলো একটা গ্রাম্য পরিবেশ। কিছুটা এগিয়ে রাস্তার বাঁকে একটা মূর্তি দেখে বোঝাই যাচ্ছিল এই অঞ্চলটা একসময় আদিবাসীদের ছিল। বোলপুর স্টেশন থেকে কঙ্কালীতলার দূরত্ব প্রায় 8.5 কিলোমিটার মতো। প্রায় 30 মিনিট টোটো চলার পর 10 টাকা কিসের ভাই? পার্কিং তো করবে না, ও তো আমায় নামিয়ে দিয়ে চলে আসবে। ঢুকবো না, এখানে নেমে পড়বো। হ্যাঁ চলো। এই এসে পৌঁছে গেলাম কঙ্কালীতলায়। টোটো আমাকে নামিয়ে দিল কঙ্কালীতলা মন্দিরে যাওয়ার একদম সামনে। প্রবেশপথেই প্রচুর পুজোর ডালার দোকান রয়েছে। আমি সোজা পথ ধরে এগোতে থাকলাম মন্দিরের দিকে। আরও কিছুটা এগোতেই মায়ের মন্দির ঢোকার একটা বড় প্রবেশদ্বার দেখতে পেলাম। আস্তে আস্তে প্রবেশদ্বার দিয়ে ঢুকে পড়লাম মন্দির চত্বরে। এই আমি এসে পৌঁছে গেছি কঙ্কালীতলা মায়ের কাছে। এর পাশেই আছে
মূল যে কুণ্ড সেই জায়গাটা। কঙ্কালীতলা এক মহা তীর্থক্ষেত্র। এখানেই রয়েছে দেবী সতী মায়ের কঙ্কাল বা কোমরের অংশ। পুরাণে উল্লেখিত দক্ষরাজের কন্যা সতী দক্ষরাজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ভগবান শিবের সাথে বিবাহ করেছিলেন। কিছুদিন বাদে দক্ষরাজ এক বিরাট যজ্ঞের আয়োজন করেন, কিন্তু সেই যজ্ঞে ভগবান শিব বা সতীমাকে আমন্ত্রণ জানানো হয়নি। বিনা আমন্ত্রণেই সতীমাতা যজ্ঞস্থলে পৌঁছলে দক্ষরাজ সেখানেই মাতা সতী এবং ভগবান শিবকে দুজনকেই অবজ্ঞা করেন। সেই অপমান সহ্য করতে না পেরে সতীমাতা যজ্ঞের কুণ্ডেই নিজের দেহত্যাগ করেন। এদিকে ভগবান শিব সতীমায়ের দেহত্যাগের খবর পেয়ে রাগে দুঃখে তার দেহ কাঁধে তুলে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। তখন তার এই প্রলয় নৃত্যে বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হতে গেলে ভগবান বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে সতীমায়ের দেহকে 51টি খণ্ডে ভাগ করে পৃথিবীতে ফেলে দেন এবং তারপরেই ভগবান শিব আস্তে আস্তে শান্ত হন। ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রে খণ্ডিত সতীমায়ের দেহের 51টি টুকরো পৃথিবীর যে যে জায়গায় পড়েছিল সেগুলি হল সতীপীঠ। এই স্থানেই সতীমায়ের কঙ্কাল অর্থাৎ কোমরের অংশ পড়েছিল, তাই এই জায়গার নামও হয়েছে কঙ্কালীতলা। মন্দিরের পাশে এই যে জলাশয়টি, এর ঠিক মাঝখানেই ওই যে লাল পতাকা দিয়ে ঘেরা জায়গাটা দেখা যাচ্ছে, ঠিক ওইখানেই শিলারূপে সতীমায়ের কোমরের অংশ রয়েছে। এই জলাশয়টিকে দেবীকুণ্ড বলা হয়। এই কুণ্ডে কেউ কখনো স্নান করতে পারেন না। এই কুণ্ডে সবাই দেবী মায়ের উদ্দেশ্যে পুজো করে থাকেন। এই কুণ্ডের জল অত্যন্ত পবিত্র বলে মানা হয়। কুণ্ডের চারিদিকটা এক শান্তিময় পরিবেশ। এবারে পুজো দেব বলে ডালা কিনতে চলে এলাম। এখানে 5 রকম ফল দিয়ে পুজো দেওয়ার প্রচলন আছে। প্রতি কটা ডালার দাম পড়ল 101 টাকা করে। পারবো তো? এইবারে আমি পুজো দিতে যাচ্ছি মায়ের কাছে। মন্দিরের একদম গেটের সামনে থেকে আমি ডালা নিয়ে নিলাম। এই ডালার মধ্যে আমার আছে 4টে পুজো। ঢুকে পড়লাম মায়ের মন্দিরে। গর্ভগৃহে কোনো মূর্তি নেই। এখানে মা কালীর একটি ছবির মধ্যেই মাকে পূজা অর্চনা করা হয়। আমি পুজোর ডালা ঠাকুরমশাইয়ের হাতে দিতেই উনি নাম গোত্র ধরে পুজো করে দিলেন। আমি মাকে প্রণাম জানালাম। এই পুজো দিয়ে বেরোলাম। খুব সুন্দর করে পুজো হলো। পুরো ঠাকুরমশাই নাম গোত্র সমস্ত কিছু বলে পুজো দিয়ে দিলেন। খুব ভালো লাগলো, খুব ভালো। এবারে চলে এলাম ভোগ প্রসাদ পাওয়ার জন্য কুপন নিতে। প্রসাদের কুপন কত করে? 60। আমি একা আছি, একটা দিন দিন একটা। এরপরে চললাম মূল মন্দিরের একটু দূরেই মায়ের ভৈরবকে দর্শন করতে। শান্ত পরিবেশে গাছের তলায় বাবা ভৈরবনাথ অধিষ্ঠান করছেন। কঙ্কালীতলার ভৈরব হলেন বাবা রুরু ভৈরবনাথ। আগে এখানে ভৈরবনাথের লিঙ্গটি অনেক বড় ছিল, কিন্তু 16শ শতাব্দীতে কুখ্যাত কালাপাথরের আক্রমণের জন্য এটি ভেঙে দেওয়া হয়। বাবা ভৈরবনাথকে প্রণাম জানিয়ে চলে এলাম পাশেই কাঞ্চীশ্বর মহাদেব দর্শনে। সম্পূর্ণ মার্বেল পাথর দিয়ে তৈরি করা এই মন্দিরটি। গর্ভগৃহে বাবা কাঞ্চীশ্বর মহাদেব পূজিত হচ্ছেন।
এখানেও বাবা মহাদেবের লিঙ্গটি অনেক বড় ছিল। সেই মুসলিম কালা পাহাড়ের আক্রমণে শিবলিঙ্গটিকে ভেঙে ফেলা হয়। বর্তমানে লিঙ্গের যেটুকু অংশ রয়েছে সেখানেই পূজা অর্চনা চলে। আমি বাবা কাঞ্চীশ্বর মহাদেবকে প্রণাম জানালাম। এখানে দেখলাম বহু সাধক ছোট ছোট ঘর বানিয়ে তাদের সাধনা ক্ষেত্র তৈরি করে রেখেছেন। এবারে চললাম একটা সতীপীঠের অবস্থানে যে দুটো জিনিস থাকা অবশ্যই দরকার, এক উত্তরবাহিনী নদী আর দ্বিতীয়টি হলো শ্মশান, এগুলো দর্শন করতে। মন্দিরের পাশ দিয়েই বয়ে চলেছে উত্তরবাহিনী কোপাই নদী। এখন বর্ষায় এই নদীর জল একদম ভর্তি রয়েছে। এখানে ঘাট করা আছে বিশেষ বিশেষ দিনে সন্ধেবেলায় আরতি করার জন্য। এইরকম শান্ত পরিবেশে বেশ কিছুটা সময় কাটানো যায়। জায়গাটা বেশ সুন্দর। এই নদীর ঘাট থেকে শ্রাবণ মাসে জল তুলে ভক্তজন বাঁকে করে নিয়ে যায় প্রায় 10 কিলোমিটার দূরে গুপ্তেশ্বর মহাদেবের কাছে। সেখানে গিয়ে তারা বাবা মহাদেবের মাথায় এই জল ঢালেন। ঘাট থেকেই আরেকটু এগিয়ে চললাম বিভিন্ন সাধকদের সমাধিক্ষেত্র দর্শনে। আগেই আপনাদেরকে জানিয়েছি এই পুণ্যভূমি বহু প্রাচীনকাল থেকেই তন্ত্র সাধনার এক ক্ষেত্র। এখানে বহু সাধক সাধনা করে এখানেই থেকে যান। এই জায়গাতে বিভিন্ন সাধকেরা দেহ রাখলে তখন তাদের সমাধি মন্দির এখানে তৈরি করা হয়েছে। আজকের এই কঙ্কালীতলা পুণ্যভূমির ভিডিও আপনাদের কিরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, কারণ আপনাদের মতামতগুলো আমাকে অনেক বেশি উৎসাহ দেয় বিভিন্ন তীর্থক্ষেত্রে পৌঁছে যাওয়ার জন্য। এবারে আবার চলে এলাম মন্দির চত্বরে প্রসাদ গ্রহণ করব বলে। আমি কুপন দেখিয়ে ঢুকে পড়লাম ভোগ মন্দিরে। তখন এখানে ভোগ প্রসাদের বিতরণের আয়োজন চলছে। কিছুক্ষণের মধ্যেই প্রসাদ দেওয়া শুরু হলো। প্রসাদে ছিল পোলাও, ভাত, ডাল, সবজি, বাঁধাকপি, আলু বেগুনের টক এবং পায়েস। সব ভক্তজন তৃপ্তি করে প্রসাদ গ্রহণ করছেন। এখানে ভোগ পেতে আগে থাকতে ফোন করে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে তার নাম্বার দিয়ে দিলাম। আমিও বসে পড়লাম প্রসাদ পেতে। প্রসাদ পেতেই তৃপ্তি করে তা গ্রহণ করলাম। মায়ের ভোগ খেয়ে বেরোলাম, সত্যি অপূর্ব খেতে। চল, এরপরে আমরা এখান থেকে যাব, পাশেই শ্মশান আছে, শ্মশান দর্শন করতে। মন্দির চত্বর থেকে বেরিয়েই বাঁদিকে কোপাই নদীর ধারে মহা শ্মশান। জায়গাটা শুনশান, তন্ত্র সাধনার জন্য একদম আদর্শপূর্ণ জায়গা। দেখলাম কারোর দাহ কার্য সম্পন্ন হচ্ছে। কাঠের চুল্লি ছাড়াও এই মহাশ্মশানে ইলেকট্রিক চুল্লিও বসেছে। এবারে আমি আস্তে আস্তে আবার চলে এলাম মন্দির চত্বরে। আজকে সারাটা দিন এই মহাপুণ্যভূমি কঙ্কালীতলায় কাটালাম, খুব ভালো লাগছে। আজকের ভিডিও আপনাদের কীরকম লাগলো তা কিন্তু অবশ্যই একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। এখন বেরিয়ে যেতে হবে এখান থেকে, কারণ এখান থেকে টোটো ধরে আমাকে আবার যেতে হবে বোলপুর স্টেশন, তারপরে ওখান থেকে ট্রেনে করে কলকাতা। চল তাহলে বেরিয়ে পড়া যাক।
দেখা হবে আগামী পর্বে আরেক তীর্থ দর্শনে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।